আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। রোকেয়ার স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে, যে পরিসরে, সেটা বিশ্বাস করা যায়। আজকে মনে হয় যে হ্যাঁ একটু সুন্দর কথা বলছে। সুন্দর কথা না, বিপ্লবী কথা। সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে পাঠা, কিন্তু সে ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আর হাসলো না। এটি হলো দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। বেগম রোকেয়াও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পারত, পেরেছিল, তার বহু কাজ ছিল, কিন্তু কোন কাজের মধ্যে সে সমাজকে বাদ করেনি। সবসময় সমাজকে নিয়েই করেছে। তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে, একটা বাক্য দেখে অবাক হয়ে গেল, যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে। সেই 100 বছর আগের কথা, 150 বছর আগের কথা। অন্ন অর্জন করতে পারে, চাকরির কথা বলেনি। আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে, এই হতে হবে, সে বহুকাল আগে বলে চলে গেছে। সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো, তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা হদিশ দিই, কিচ্ছু বলেনি। সে নিজের অন্যর ব্যবস্থা করো। সেখান থেকে আমরা শিখতে পারছি না, উৎসব করছি, সব করছি, কিন্তু শিখতে পারছি না। আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক, তাহলেই সত্য কথা। আর আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে। এটা আরো একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার, যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। কাজে তাদেরকে যে আজকে আমরা পেয়েছি এই ছোট অনুষ্ঠানে সম্মান দেখানোর জন্য, এটা তার প্রথম ধাপ। তারা সারা বাংলাদেশকে পাল্টে দিচ্ছে। আজকে যে অনুষ্ঠানটা হলো, এটার কথা যখন পত্র পত্রিকা ছাপা হবে, পড়বে, প্রত্যেক মেয়ে চিন্তা করবে, কিরে বাবা আমরা কোথায়, আমরা কেন হতে পারছি না এরকম। তাদের স্ট্যান্ডিং, তাদের বক্তব্য, তাদের ফিলসফি, এটা শুধু বাংলাদেশ প্রেক্ষিতে না, এটা বিশ্ব প্রেক্ষিতে। এদের প্রত্যেককে সারা দুনিয়া সম্মান করে। আমরা প্রথম তাদের সম্মান দেখালাম, তাদেরকে ডেকে এটা পুরস্কার দেওয়ার জন্য। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিসসা খাতুন, ঝাঁকুনি দিতাম, এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় যাবে। সেই উত্তেজনা
সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক, তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমি একটু পরিবর্তনের কথা বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেকের সেই অভিজ্ঞতা আছে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল, 4 জন নিয়েছিল, প্রায় বিভাগে তাই, কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না। আজকে যে কোনো শিক্ষায়তনে যাও, মেয়ে উপচে পড়ছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম, অর্ধেক 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 ছিল, অর্ধেক মেয়ে। আমি শুধু জিজ্ঞেস করলাম, মেয়েদের হল কয়টা? বলে 5টা। আর ছেলেদের 13টা। বললাম, এটা কোন বিচার হল? মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা। ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে, মেয়েরা তো পারছে না, পারবে না। ওই হলো অবস্থা, আমাদের চিন্তার অবস্থা। কাজে আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গা দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ-অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে, তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়, আমরা যেন এটা করতে পারি। ওই যে বললাম যে প্রত্যেকের জীবনে লিখতে হতো, এটা কঠিন কাজ। এক মহিলা যার লিখতেও পারে না, পড়তেও পারে না, নিজের নামও জানে না, তার জীবনী লেখা, তাকে স্মরণ করিয়ে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয়, দিনের পর দিন তাকে কাটাতে হয়। কারণ আমরা নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে, তাকে বহুজনের সঙ্গে আলাপ করে শুনতে পারবে। তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে, মেয়ের সংখ্যা বাড়ছে, হাজারে হাজারে হচ্ছে, আমাদের আত্মজীবনী সংখ্যা বাড়ছে। মানে এগুলো এত পিয়ার্সিং জীবনী, শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে, এদের পুরো জীবনী শুনতে হবে। আমরা কাজ করে এখান থেকে বাছাই করে কয়টা নাও, একটা বই করে দিই, অন্যরা পড়ার সুযোগ পাবে। কিন্তু আমরা পড়ছি শুধু, আমাদের স্তূপ হয়ে যাচ্ছে। তো সেটা করলাম, বইয়ের নাম দিলাম বেলতল গ্রামের জরিমানা। কেউ হয়তো পড়ে থাকবে, না পড়ে থাকলে জোগাড় করে নিও। বহু বছর আগের মেয়েরা, গ্রামের মেয়েরা কিভাবে তাদের জীবন কাটিয়েছে তার কাহিনী। এটা তার কোনো কারুকার্য নাই, শুধু সে যা বলেছে সেটাকে লিপি করতে পারে। অনেকে বললো তো ইংরেজিতে ট্রান্সলেট করা দরকার, পরে ট্রান্সলেশনে হলো। আর এই বই, ওই কাহিনীগুলো যারা লিখেছিল, যারা গ্রামীণ ব্যাংকে যোগদান করেছিল, তাদের অনেকে পরবর্তীকালে অনেক উচ্চতরের পেশায় নিযুক্ত হয়েছে। যেমন এই বেলতল গ্রামের জরিমানের লেখার একজন হয়তো এখানে আজকে উপস্থিত আছে, তারা সরকারের অতি উচ্চ পদে আসীন করে আছে, এরকম। কিন্তু ওই স্মৃতি তার নিশ্চয় থাকবে যে যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যার জীবনে আমি লিখেছিলাম, তার কাহিনী। এটা একটা বড় জ্ঞান লাভ করা। আজকে এদের উসিলায় আমরা যেন আবার নিজের দিকে তাকাতে পারি, আমরা কোথায় আছি। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি।
বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন ঠিক করা। তাদেরকে উপলক্ষ যারা এখান থেকে সবার উপস্থিতিতে জাতির পক্ষ থেকে পুরস্কার নিল, তাদেরকে আবার আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, এখন স্যার নারী ও শিশু মন্ত্রণালয়, আগে মহিলা, কিন্তু সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করে দেবো এখনো কিন্তু তোমাদের লেখায় আগের নাম হয়ে গেছে, ওটা সংশোধন করে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা স্বাগত জানাই নতুন নামকে।